যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটিকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যদিও দ্বিতীয় দফার বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে তেহরান। এরই মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আলিশা। যুক্তরাষ্ট্র এবং ইরান তো দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে এবং পাকিস্তানের সেনাপ্রধান তিনিও কিন্তু ইরানে ইতিমধ্যেই গেছেন এবং আলোচনা করেছেন। এ নিয়ে আপনার কাছে নিয়ে বিস্তারিত কি তথ্য আছে? আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে আসলে মধ্যস্থতা করা হচ্ছে এবং যার অংশ হিসেবে আমরা আজকে দেখেছি যে পাকিস্তানের সেনাপ্রধান যেমন আসলে ইরানে উড়ে গেছেন, ঠিক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও কিন্তু তুরস্ক, এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলোর সঙ্গে কিন্তু তিনি নেতৃত্বস্থানীয় যারা আছেন, বিশেষ করে রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের সঙ্গে বৈঠক বসবেন। মূলত এই বিষয়টি নিয়েও যুক্তরাষ্ট্র এবং ইরানকে কিভাবে আলোচনার টেবিলে এনে তাদের মধ্যে যেই বিবদমান বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, আমরা সবশেষ তথ্যগুলো একটু আগে দেখে আসি। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে কূটনৈতিক প্রচেষ্টা তার পাকিস্তান যেভাবে চালাচ্ছে, যে মূলত যেমনটি আপনি বললেন যে ইসলামাবাদের দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা করছে পাকিস্তান, এবং তারই অংশ হিসেবে আমরা সবশেষ দেখেছি তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, এবং তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আলিশা, আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিন্তু তিনি পাকিস্তানের পাশাপাশি তিনি সেনাপ্রধানের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে সেনাপ্রধানের তিনি প্রশংসা করেছেন, অর্থাৎ এ ধরনের একটি মধ্যস্থতাকারীর অংশ হিসেবে তিনি যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রশংসা করেছেন ট্রাম্প, এবং তারই অংশ হিসেবে আসিম মনির মূলত তেহরান উড়ে গেছেন। এখানে যে বিষয়টি আলোচনা হয়েছে পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ বন্ধে বড় ধরনের সমঝোতার একটি আভাস পাওয়া গেছে। এখন পর্যন্ত পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত যেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত দুপক্ষ, বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একমত হতে পারেননি, সেই বিষয়গুলোতে কিভাবে তারা সমঝোতায় পৌঁছাতে পারে। একটু জানতে চাই যে কি বিষয়ে তারা একমত হতে পারেনি। একদম আসলে এখন পর্যন্ত মোটা দাগে আমি যদি বলি যে আপনি জানেন যে লেবাননে কিন্তু এখন পর্যন্ত যুদ্ধ চলছে, সেই যুদ্ধবিরতিতে তাদের ইরানের অন্যতম দাবি। এছাড়া বড় ধরনের যদি বলি যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, সেই পারমাণবিক কর্মসূচির মেয়াদ স্থগিত রাখা কয়দিন সম্ভব হবে, কত বছর তারা সেই পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, এটি একটি বড় আলোচনার বিষয়। এবং আন্তর্জাতিক বাজারে কিছুটা তেলের দাম কমেছে, যখন শোনা গেছে যে আসলে তারা একটি চুক্তিতে যাচ্ছে, দ্বিতীয় দফার বৈঠকে এই চুক্তিটি সম্পন্ন হতে পারে এমন একটি আভাস যখন পাওয়া গেছে, তখনই কিন্তু মূলত আন্তর্জাতিক বাজারে কিন্তু তেলের দাম কমেছে। আপনি জানেন যে ইরান যুক্তরাষ্ট্র আসলে কি করছে না করছে তার উপর পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু নির্ভর করছে, যে কারণে ইরান ইস্যুটা এই বৈশ্বিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ইরান, মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগত তো নানা রকম ক্ষতি হয়েছে, এর কারণে কি বৈশ্বিক অর্থনীতিতে কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই প্রভাব আসছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে নিই যে যুক্তরাষ্ট্র যে অবরোধ দেখেছে সেটার আসলে কি অবস্থা। আমরা যদি একটু দেখি যে যুক্তরাষ্ট্র যে হরমুজ প্রণালীতে যে অবরোধ আরোপ করেছে গত ৩-৪ দিন ধরে চলছে, তার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইরান এই পর্যায়ে এসে বলেছে যে এই অবরোধ যদি চলমান থাকে তাহলে ইরান ঘোষণা দিয়েছে লোহিত সাগরের সহ ওমান সাগর এবং পারস্য উপসাগর তারা মোটামুটি বন্ধ করে দেবে এবং সেখান দিয়ে কোনো বাণিজ্য সম্ভব হবে না। অর্থাৎ যদি এই হরমুজ প্রণালী বন্ধ রাখে, অর্থাৎ হরমুজ প্রণালী তো না, আসলে ইরানের যতগুলো বন্দর আছে সেই বন্দর থেকে ইরানের কোনো জাহাজে আসলে বের হতে দিচ্ছে না এবং প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এশিয়া এবং ইউরোপে বিমান জ্বালানির তীব্র সংকটের কিন্তু শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন যে মে মাস আছে এবং জুন মাস আছে, আগামী এই 2 মাসে মাত্র কিন্তু ধাক্কা গেল এবং এর প্রভাবটা কিন্তু আলিশা একটু পরে, যে কারণে আগামী জুন এবং মে মাসে এই জ্বালানির, বিশেষ করে বিমানের জেট ফুয়েলের তীব্র একটি সংকটের, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে একদম। এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে এর মধ্যে অস্ট্রেলিয়া কি করেছে, তারা ব্রুনেই এবং দক্ষিণ কোরিয়া থেকে অতিরিক্ত 10 কোটি লিটার ডিজেল সংগ্রহের ঘোষণা দিয়েছে। এবং আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আসলে এই যুদ্ধের প্রভাবটা কেমন পড়েছে, আপনি জানেন যে এর মধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কয়েকশো কোটি ডলারের কিন্তু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান কিন্তু তার পাল্টা আঘাত হিসেবে আপনি জানেন যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আরামকো থেকে শুরু করে বিভিন্ন উপসাগরীয় দেশে যে হামলা চালিয়েছে সেখানে জ্বালানি অবকাঠামোর ভালো ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণটা কেমন আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। মধ্যপ্রাচ্যে আসলে জ্বালানি অবকাঠামোর কি ক্ষতি হলো, একটু আগে আমার কাছে একটি ব্রেকিং এসেছে, এটি হচ্ছে আমরা জানি যে পাকিস্তানের সেনাপ্রধান এরই মধ্যে
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কিছুক্ষণ আগে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গেও দেখা করেছেন। অর্থাৎ এই সমঝোতার অংশ হিসেবে তারা কি দাবি দাওয়া আসলে সামনে তুলে ধরবে, তারই অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান সেই জিনিসগুলো আসলে দাবিগুলো নিয়ে আসলে তিনি আসলে এই নিশ্চয়ই আমরা সেগুলো নিশ্চয়ই জানতে পারবো। যখন জানতে পারবো তখন আমরা আবার দর্শকদের জানাতে পারবো যে তারা আসলে আলোচনায় অগ্রগতির জন্য কোন কোন বিষয়গুলোতে এখন পর্যন্ত একমত হতে পেরেছে। আচ্ছা, লেবানন এবং ইসরায়েল ইস্যু নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনি জানেন যে যখন থেকে যুদ্ধবিরতি চলেছে তখন থেকে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও লেবাননে সেটি কার্যকর হয়নি, এবং যেটি প্রথম দিন থেকেই মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তারা বলেছেন যে এই যুদ্ধবিরতির চুক্তি কিন্তু কোনোভাবেই লেবাননে কার্যকর হবে না। আমরা একটু সবশেষ তথ্যগুলো যদি দেখে আসি তাহলে দেখতে পাবো যে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে, এবং সবশেষ আজকেও অন্তত 4 জন মারা গেছেন, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী 4 জন সহ 5 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 9 জন, এবং সঙ্গে সঙ্গে হাসপাতাল কিন্তু তাদের ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচাচ্ছে না। আপনি জানেন যে কোনো যুদ্ধে হাসপাতাল থেকে শুরু করে যে জনস্বাস্থ্য বা জনস্বার্থে যেগুলো রয়েছে সেই সব স্থাপনায় কখনো হামলা করা হয় না, কিন্তু ইসরায়েল এক্ষেত্রে যত ধরনের মানবাধিকার লঙ্ঘন সবগুলোই কিন্তু করে যাচ্ছে। এবং এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিন্দা জানিয়েছে। তারা বলছে অন্ততপক্ষে স্বাস্থ্য সংস্থা যেটি বলছে যে অন্ততপক্ষে হাসপাতাল থেকে শুরু করে ক্লিনিক যেগুলো রয়েছে সেগুলো যেন হামলার থেকে দূরে রাখা হয়। বিশেষ করে শিশু এবং নারী, তারাও কিন্তু জানেন যুদ্ধের অন্যতম ক্ষয়ক্ষতির মুখে সবচেয়ে বেশি পড়ে। লেবাননের ক্ষেত্রেও কিন্তু আসলে সেটি হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে তাদের যে স্বাস্থ্যসেবা সেটি ভেঙে পড়েছে। বিশেষ করে লেবাননের দক্ষিণাঞ্চলের আজকেও একটি হাসপাতালে হামলা হয়েছে, সেখানে এমনকি জরুরি যে বিভাগটি সেই জরুরি বিভাগের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই মূলত আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আভাস দিয়েছেন। তিনি বলেছেন যে প্রথমবারের মতো 34 বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি লেবানন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ আলোচনায় বসবে ওয়াশিংটনে, যেটি কিছুক্ষণের মধ্যে হওয়ার কথা রয়েছে। এবং ইসরায়েল লেবানন ঐতিহাসিক বৈঠক ঘিরে আসলে আমরা সবাই আসলে আশা করছি যে লেবাননেও হয়তো বা এই সংখ্যা থামবে, যদি আসলে সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা সেটি চায়। এরই মধ্যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্রদের পক্ষ থেকে কিন্তু লেবাননের যুদ্ধবিরতির জন্য একটি চাপ বাড়ছে। এমনকি খোদ যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসে, তার উপরও চাপ বাড়ছে, বিভিন্ন দেশ থেকে চাপ সৃষ্টি হচ্ছে যে লেবাননে যেন অনতি বিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে এখন পর্যন্ত হিজবুল্লাহ যেটি বলেছে, অর্থাৎ লেবানন থেকে যেই পাল্টা আঘাত করা হচ্ছে ইসরায়েলে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে এই ধরনের কোনো চুক্তিকে মেনে নিতে চায় না। কোনো যুদ্ধবিরতি যদি তারা করতেও চায় সেখানে হিজবুল্লাহকেও সংযুক্ত করার একটি বিষয় রয়েছে, যে কারণে এখন পর্যন্ত এটি অনিশ্চিত যে আসলে পশ্চিমা মিত্ররা কতটুকু আসলে আন্তরিক এই লেবানন যুদ্ধবিরতির জন্য। ইদান, এই দ্বিতীয় দফার বৈঠকের দিকে তাকিয়ে কিন্তু পুরো বিশ্ব আমরা এখন দেখতে চাই যে কোন পক্ষ কতটুকু ছাড় দেয়। একদম, আসলে তার উপরে নির্ভর করছে পুরো বৈশ্বিক শান্তি, শৃঙ্খলা এবং অর্থনীতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান।